ভারতবর্ষের সবথেকে বড় শীতল মরুভূমি, এই হলো লাদাখ। এত বিশাল আয়তনের একটা রাজ্য হওয়া সত্ত্বেও এখানকার দুর্গম প্রকৃতি, আবহাওয়া আর উচ্চতা একেবারে আইসোলেটেড করে তোলে এই রাজ্যকে। আবার এই লাদাখেই রুক্ষ বাদামি সব পাহাড়ের মাঝে লুকিয়ে রয়েছে এমন সব সুন্দর উপত্যকা, যেখানে পৌঁছালে আপনার মনে হতে পারে আপনি যেন পৌঁছে গিয়েছেন ভিন গ্রহের এক জগতে। তেমনি লাদাখের সব থেকে সুন্দর এই উপত্যকা জান্সকার। আর এই ভ্যালিকে আরো বেশি সুন্দর করে তোলে এই বিশেষ আকৃতির পাহাড়। স্থানীয়দের মতে ভগবানের পাহাড়, মাউন্ট গণবরঞ্জন। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 15,000 ফুট উচ্চতায় অবস্থিত হওয়ার কারণে এখানকার রুক্ষ প্রকৃতিতে অক্সিজেন মাত্র বাতাসে রয়েছে 60%। শুনলে অবাক হয়ে যাবেন, এইসব জায়গায় শীতকালে তাপমাত্রা গিয়ে পৌঁছায় -35 ঘরে। जो ठंडा होता है माइनस में फरवरी दिसंबर टाइम तो 30-35 तक माइनस। এত কঠিন চরম আবহাওয়ায় এত দুর্গম পরিস্থিতিতে মানুষ কিভাবেই বা বসবাস করতে পারে, সেটা দেখতেই আমরা পৌঁছে গিয়েছিলাম লাদাখের এই রোমাঞ্চকর সুন্দর জান্সকার ভ্যালিতে। তবে সেই জায়গায় পৌঁছানোর যাত্রাটা আমাদের শুরু হলো হিমাচলের ছোট্ট সুন্দর গ্রাম কেলং থেকে। গুড মর্নিং ফ্রম কেলং। গতকাল বিকালে আমরা কেলং এসে পৌঁছেছিলাম। আজ 17 জুন 2025। অনেকেই যারা আমার ইন্ডিয়া ট্রিপ দেখেছিলেন, ইন্ডিয়া সিরিজ, তাদের মনে আছে যখন আমরা দিল্লি থেকে লে যাই, তখন সকালবেলা দিল্লি থেকে প্রথম দিন সেই বাসে করে কেলং বাস স্ট্যান্ডে এসে থেমেছিলাম। এই সেই কেলং বাস স্ট্যান্ড। এখান থেকে আমাদের কেলং থেকে আবার বাস চেঞ্জ করে যেতে হয়েছিল লে। তো সেই কেলং বাস স্ট্যান্ডেই আমরা রয়েছি। ওয়েদারটা একদম স্বাদ দিচ্ছে না। কাল থেকে মেঘ বৃষ্টি, আর আজকে সকাল থেকে তো এরকম ঝমঝমিয়ে বৃষ্টি হয়েই চলেছে, চারিদিক একেবারে মেঘে ঢাকা। সকালে জলখাবারের পর্ব মিটিয়েই বৃষ্টির মধ্যেই আমরা বেরিয়ে পড়লাম কেলংকে বিদায় জানিয়ে। গন্তব্য জান্সকার। বৃষ্টি ভেজাই কেলং বড়ই সুন্দর। চারিদিকটা একেবারে সবুজ, আর দূরের পাহাড়গুলোতে থরে থরে সাজানো সাদা মেঘের রাশি। আর তার মাঝেই আমরা এসে পৌঁছালাম কেলং ছাড়িয়ে ভাগা নদীর তীরে এক ছোট্ট সুন্দর পাহাড়ি গ্রাম জিসপাতে। চারিদিকে বড় বড় পাহাড় আর ভাগা নদীর উপত্যকায় অজস্র টেন্ট, এই নিয়েই তৈরি এই ছোট্ট সুন্দর গ্রামটা। জিসপাকে বিদায় জানাতেই এরপরের গ্রাম দারচা। দারচা থেকে একটা সোজা রাস্তা চলে যায় লের দিকে, তবে সেই রাস্তা কিন্তু এবার আমরা ধরবো না। গতবার যখন ইন্ডিয়া ট্রিপে গিয়েছিলাম তখন দিল্লি থেকে লাদাখ যে HRTC বাসে 40 ঘন্টা 35 ঘন্টা জার্নি করে গিয়েছিলাম, এই দারচা হয়ে সোজা পথ ধরে লে মানালি হাইওয়ে গিয়েছিলাম লে। তবে এইবার পথটা একটু আলাদা। দারচা থেকে বাদিকে রাস্তা সোজা চলে যায় জান্সকার রিজিয়নের দিকে, অর্থাৎ অফবিট লাদাখের দিকে। সেই জান্সকার রিজিয়নে প্রবেশ করে আমরা প্রথমে যাব সিংকুলা টপ। এই সিংকুলা টপ হয়ে আমাদের আজকের অন্তিম গন্তব্য হচ্ছে মাউন্ট গণবরঞ্জন, মানে দ্য গড অফ মাউন্টেন। সকলেই মোটামুটি রেডি অ্যাকচুয়ালি যেটার জন্য আমাদের এবারে আসা, তাই তো? জান্সকার রিজিয়ন। আমরা আজকে জান্সকারতে মানে লাদাখে ঢুকবো, অফবিট লাদাখ। একদম, দ্যাট ইজ দ্য মেইন অ্যাট্রাকশন ফর আস। একদমই তাই। আমাদের অ্যাকচুয়ালি মেন দুটো অ্যাট্রাকশন ছিল সব থেকে বড় বড়, সেটা হচ্ছে পাঙ্গি ভ্যালি যেটা আমরা পেরিয়ে এসেছি, আর একটা হচ্ছে এই জান্সকার। ওই আর কি ওই রুটেই। যাক চলুন। দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম দারচা ব্রিজে। ভাগা নদীর উপর এই বিশাল লম্বা ব্রিজই নাকি এই গোটা হিমাচল প্রদেশের লংগেস্ট ব্রিজ। দারচা পেরোতেই চলে এলো চেকপোস্ট। এই চেকপোস্ট থেকেই ডান দিকের পথ সোজা চলে যায় লে দিকে, তবে আমরা ধরলাম বাম দিকের পথ। আর এই হলো জান্সকারের প্রবেশদ্বার। এই পথে যতই এগোতে থাকি ততই যেন পাল্টাতে লাগলো চারপাশের পরিবেশ। এখন আমাদের গন্তব্য মাইটি সিংকুলা টপ। এখান থেকে পুরো পথটা এবার চড়ায়। যতই এগোতে থাকি ততই ক্রমশ রুক্ষ হতে থাকে দুপাশের পাহাড়, আর ততই খারাপ হতে লাগে আবহাওয়া, সঙ্গে বাড়ে বৃষ্টির পরিমাণও। একে তো এখানে রাস্তার অবস্থা বেশ খারাপ, এবং সঙ্গে পরিবেশও দুর্গম। তার সাথে পাল্লা দিয়ে বেড়েছে বৃষ্টি গত দুদিনে,
তাই এখানের অবস্থা আরও খারাপ হয়েছে। একসময় তো দেখলাম রাস্তার ডান দিকে পড়ে রয়েছে এক মস্ত ব্রিজ। তবে শেষ কয়েক বছরে অধিকাংশ জায়গাতেই বিআরও বানিয়েছে দুর্দান্ত রাস্তা। গত 2-3 দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে এই রিজিয়নে। আমরা পাঙ্গি ভ্যালিতেও পেয়েছি, কেলংও পেয়েছি, রাস্তাতেও কিন্তু এখনও সে বৃষ্টি পিছন ছাড়িনি আমাদের। বাট এই বৃষ্টির কারণে রাস্তাঘাটের অবস্থা আরও খারাপ হয়েছে, কারণ এই রাস্তা এই সব জায়গায় কিন্তু তৈরি হয়নি। রাস্তায় অনেক জায়গায় জল জমে আছে এবং পাথর গড়িয়ে কিন্তু পড়ছে, কারণ উপরে গাছ বিশেষ নেই এই রিজিয়নটাতে। এবং ক্ষণে ক্ষণে দেখছি এরকম নতুন নতুন ব্রিজ তৈরি হচ্ছে। মানে আগামী 1 বছর কি 2 বছরের মধ্যেই এই রাস্তাও কিন্তু অনেকটা, যেমন লাদাখের বিভিন্ন জায়গায় রাস্তা যেমন অনেক সুন্দর হয়ে গিয়েছে, তেমন হয়ে যাওয়ার ব্যাপার রয়েছে। সেটা আমরা 2-1 বছরের মধ্যে দেখতে পাবো। বাট আপাতত রাস্তা কিন্তু বেশ খানিকটা খারাপ এই জায়গাটাতে। আর মেঘ এখানে দেখলাম পুরো রাস্তায় মেঘ ঢেকে রয়েছে। খানিক পথ আরও এগোতেই আবহাওয়া হয়ে গেল আরও খারাপ, ভিজিবিলিটি একেবারে শূন্য। তবে কিছুটা পথ এগোতেই পথের দুপাশে সাদা বরফের মেলা, আর সঙ্গে শুরু হলো পাল্লা দিয়ে স্নোফল। আর এসবেরই মাঝে আমরা এসে পৌঁছালাম সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 16,580 ফুট উচ্চতায় মাইটি সিংকুলা টপে। Welcome to Sinkula Pass. আমার বাকেট লিস্টের আরেকটা পাস ঠিক পৌঁছে গেছি সমুদ্রপৃষ্ঠ থেকে 16,580 ফুট উচ্চতায় মাইটি সিংকুলা টপে। আর এখানকার ওয়েদার যেটা, সেটা আমি পরে রয়েছি ডিক্যাথলনের কোয়েচার -10-এর জ্যাকেট। মানে এইরকম ওয়েদারে আমি যদি এই -10 বা এরকম ভারী লেভেলের জ্যাকেট না পরি, প্লাস ওয়াটারপ্রুফ জ্যাকেট না পরি, তাহলে কিন্তু আমি টিকতেই পারবো। প্রথম কথা, এটা ওয়াটারপ্রুফ, তাই এই যে বৃষ্টি পড়ছে বা স্নোফল পড়ছে আমার কোনো ফারাকই পড়ে না। দ্বিতীয় কথা, এর যে লেয়ারিং, ভাই এর যা লেয়ারিং আমি আপনাদের পরে দেখাবো, অসাধারণ। এই প্রোডাক্টটা ইউজ করে আমি হেভি মজা পেয়েছি। তারপরে এত বড় একটা টুপি রয়েছে, কোনো হাওয়া ঢোকার চান্স নেই, প্রচুর জিপ রয়েছে, মানে ক্যামেরা পত্র, মোবাইল, আপনার টুপি, গ্লাভস রাখার জন্য প্রচুর জিপ রয়েছে। বেড়েছে স্নোফলের পরিমাণ, এখন ভালো পরিমাণ স্নোফল হচ্ছে। দেখুন স্নোফ্লেক্সের আকার কতটা বড় হয়েছে আগের থেকে। প্রথমে সরু সরু সূক্ষ্ম সূক্ষ্ম ছিল, এবার বেশ খানিকটা বড় হয়েছে। মারাত্মক স্নোফল, দারুণ স্নোফল হচ্ছে, দারুণ। 16,580 ফুট উচ্চতায় এনার্জি কিন্তু আমাদের ভরপুর। তবে আমাদের এনার্জি ধরে রাখতে হবে, কারণ আমরা অনেকটা উপরে সিঁড়িতে উঠছি। এবার বেশি দৌড়োদৌড়ি করবেন না। স্নোফল মারাত্মক লেভেলের হচ্ছে। দেখুন গোটা জ্যাকেট আমার ভিজে গিয়েছে এখন। আর পৌঁছে গেছি আমরা পিছনে সিংকুলা টপে। ইতিমধ্যেই সিংকুলা টপে স্নোফলের পরিমাণ বেড়েছে অনেকটাই, তাই আর সময় না কাটিয়ে আমরা ধরলাম নিচে নামার রাস্তা। সিংকুলা টপ থেকে মাউন্ট করবনঞ্জনের রাস্তার অবস্থা দেখলাম আরও খারাপ। বেশ কয়েকটা বাইককেও পথে দেখলাম দুর্ভোগ পথে, এমনকি কোনো বাইক তো একেবারে রাস্তায় পড়ে গড়াগড়ি খাচ্ছে। গতদিনের ভয়ঙ্কর সাজপাসের মতোই রোমাঞ্চে ভরা এই কঠিন শৃঙ্খলা। শৃঙ্খলা পেরোতেই চারপাশের পাহাড়ের রূপ প্রকৃতি বুঝিয়ে দিল আমরা এখন হিমাচল ছেড়ে প্রবেশ করেছি লাদাখ রিজিয়নে। এখান থেকে এখনো বেশ কয়েক কিলোমিটার মাউন্ট গণবরঞ্জন। এই হচ্ছে লাদাখ। জাসকা রিজিয়নে আমরা অনেকক্ষণ আগে প্রবেশ করেছি। গাছপালার দেখা দুদিকে একেবারেই নেই, তবে রাস্তার যে পরিবর্তনটা সেটা কিন্তু উপলব্ধি করা যায়। অসাধারণ রাস্তা, মানে এতক্ষণ আমরা যে রাস্তা বেরোচ্ছি তার থেকে প্রায় 4 গুণ ভালো রাস্তা। হু করে গাড়ি ছুটছে, একের পর এক ভ্যালি পার হচ্ছে। তার সঙ্গে যেটা লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে লাদাখের পাহাড়ের যে একটা বিউটি, সেটা হয়তো অনেকের কাছে রুক্ষ মনে হতে পারে, কিন্তু আমরা যারা লাদাখকে ভালোবাসি, যারা বারংবার লাদাখের প্রেমে ছুটে আসি, তাদের কাছে এই বিউটিটা কিন্তু সত্যি দেখার মতো। আর এভাবেই খানিক পথ আরও কিছুটা এগোতেই দূর থেকে প্রথম দর্শন পেলাম তার। চারিদিকে পাহাড়ের মাঝে সদা জাগ্রতমান তিনি। ভদ্র মহোদয় এবং ভদ্র মহোদয়া, সকলকে স্বাগত জানাচ্ছি আমার সঙ্গে পাহাড়ের ভগবান, দ্য গড অফ মাউন্টেন, মাউন্ট গণবরঞ্জনের সামনে।
জান্সকারের লুংনাক উপত্যকার কার্গিয়া গ্রামের দক্ষিণে অবস্থিত এই স্বতন্ত্র উঁচু পবিত্র পাহাড় মাউন্ট গণবরঞ্জন স্থানীয় তিব্বতী বৌদ্ধ ধর্মের মানুষদের কাছে ঈশ্বরের প্রতীক। गुम्बो रंजन, गुम्बो का मतलब होता है महाकाल, रंजन मतलब अपने आप। মাঝে বিস্তীর্ণ উপত্যকা, চারিদিকে রুক্ষ সব লাদাখের পাহাড়। তবে সব পাহাড়ের থেকে এই পাহাড়ের আকৃতি অবস্থান একেবারে আলাদা করে তোলে এই পবিত্র পাহাড়কে। তানজিং আর ইমতক ভাইয়ের কথায় বছরে একটা দিন কাছেই এই অঞ্চলের সব থেকে পুরনো ফুকটাল মনেস্ট্রি থেকে বৌদ্ধ লামারা এসে এই পাহাড়কে পুজো করেন মহাকাল রূপে। ये हमारे मतलब बौद्ध धर्म में बहुत ही पवित्र पवित्र माना जाता है। का अप्रैल मई महीने में एक बार वन टाइम पूजा होता ही होता है। करियाक, हाँ, जो पुण्य की तरफ पड़ता है। जी 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 जी। जो ठंडा होता है माइनस में बहुत ही ज्यादा होता है, तो तब ये 30-35 तक, यानी कि फरवरी दिसंबर टाइम तो 30-35 तक माइनस। থ্যাংক ইউ মহাদেব, অনেক ধন্যবাদ। আমি না এখন আমার নিজের ইমোশনটাকে ধরে রাখতে পারছি না। আমি অ্যাকচুয়ালি খুব ইমোশনাল ছেলে, খুব সহজেই চোখের কোণে জল চলে আসে, খুব সহজেই মনটা নরম হয়ে যায়। এবং একটা জিনিস আমি দেখেছি, জানেন তো, আমি হতে পারি অনেক খারাপ একজন, বাট মহাদেব কখনোই আমার সাথ ছাড়েন না। দেরি হয়, পরীক্ষা নেয়, কিন্তু বারংবার তিনি কিন্তু আমার সঙ্গে থাকেন। আজকে চোখের এই কোণের জলটা না, এটা আনন্দের নয়, এটা মহাদেবের উপর আমার যে আস্থা ভরসা। থ্যাংক ইউ। সুন্দর বয়ে যাচ্ছে নদী, ইমোশনাল হব না। লাদাখ এসছি, লাদাখ আমার সব থেকে প্রিয় জায়গা, ইমোশনাল হব না, আনন্দ করব। রাত্রিবেলাও দেখাবো আপনাদের জগৎটা, যদি আকাশ ক্লিয়ার থাকে। ঠিক এরকম পাশ দিয়ে বয়ে যাচ্ছে নদী, আর নদীর পাশে এরকম ক্যাম্প, আমাদের ক্যাম্প চত্বর আমাদের একদম পাদদেশেই পরপর 4-5খানা ক্যাম্প টেন্ট আমাদের রয়েছে। এত ঠান্ডা না, জিভটা কেমন লড়িয়ে যাচ্ছে আর কি, মানে কথা ঠিক করে বেরোচ্ছে না। যাক, আমার টেন্টটার আপনাদের দেখাই। এই সমস্ত কিছু আয়োজন কিন্তু সরকার ট্যুর অ্যান্ড ট্রাভেলসের তরফ থেকেই। চলুন, সমস্ত টেন্ট একই ক্যাটাগরির, তবে আমার টেন্ট হচ্ছে এইটা। লাইট কি এসছে দেখি, না লাইট আসেনি, আপনাদের দেখাই তাও। এই হচ্ছে আয়োজন, বিছানা রয়েছে, 3 জন শোয়া যেতে পারে। তো এই টেন্টে আমি একাই থাকবো। মাটিতে এরকম ম্যাট পাতা রয়েছে, ওয়েস্ট বিনও রয়েছে, আর একটা লাইট দিয়েছে, আর এই যে ওয়াশরুম, এই হচ্ছে ওয়াশরুম বাঁধানো, মানে আগের দিন ওই পাঙ্গি হাড়ির মতন রকম স্টোন ফোনের নয়, সমস্ত কিছু আয়োজন রয়েছে। গরম জল পাওয়া যাবে বলে মনে হচ্ছে না, বেসিন টেসিন রয়েছে, ব্যাস এইটুকুই আয়োজন। এখানে একটা লাইট রয়েছে। ঠান্ডা কেমন লাগে রাতে সেটাই হচ্ছে দেখার। হাওয়া গড়বড়জনের সামনে বেশ কয়েকটা ক্যাফে রয়েছে আর কি। তো সেইরকমই একটা ক্যাফেতে আমরা ঢুকলাম, ম্যাগি পরোটা এগুলো সব অর্ডার দিলাম আর কি। মারাত্মক ঠান্ডা, আর এইদিকে সবাই এখন বসে আছে খাবারের অপেক্ষায়। কি কি অর্ডার দিলেন কি আপনি? আমি আন্ডা ম্যাগি। আন্ডা ম্যাগি, বেশিরভাগই আন্ডা ম্যাগি। আর আপনি কি অর্ডার দিলেন? বিরিয়ানি? প্লেন ম্যাগি খাই। আমিও আন্ডা ম্যাগি খাবো, সঙ্গে একটা পিস পরোটাও খাবো। ফিশ ফ্রাই? পরোটা খাবো। পরোটা খাবেন উনি? পরোটা। কালকের পায়েসটা কি পাওয়া যাবে? আমাদের ইউএইতে বললো ম্যাগি খাবেই না, পরোটাই খাবো। ওকে দাও তো। মারাত্মক ঠান্ডা, তার মাঝখানে এরকম বসে গরম গরম ম্যাগি। ये होता है एक्चुअली पहाड़ों वाली मैगी। বেশ ভালো। এখন এরকম ঠান্ডা, রাতে চরম ঠান্ডা হবে এখানে। जगह है माउंट गौरवरंजन, एक साल में कितना महीना खुला रहता है ये? ये सिर्फ 5 महीना।
4-5 महीना खुला रहता है। उसके बाद आप लोग कहाँ चले जाते हो? गाँव में? उसके बाद हम गाँव वापस चले जाते हैं। अच्छा, तो यहाँ पे तो बहुत स्नो पड़ता होगा। यहाँ तो स्नो पड़ता ही है। तो आसपास में कोई हॉस्पिटल या फिर स्कूल वगैरह कुछ है क्या? स्कूल तो है, स्कूल हाल गाँव में है ना? अस्पताल का थोड़ा मुश्किल है, अस्पताल ले जाना पड़ता है। तो आप लोगों का मतलब कोई तबीयत खराब होता है तो आप लोग कहाँ जाते हो? ज्यादा सीरियस होता है हम लोग मनाली ले जाता हूँ। यहाँ से मनाली? हाँ, मनाली ले जाना पड़ता है। अच्छा, थोड़ा बहुत बुखार वगैरह तो पदम ले जाता हूँ। पदम ले जाते हो? गाँव में भी है लोकल। हाँ। लोकल तो विंटर में आप लोग क्या काम करते हो? लोकल में क्या काम करेगा, बड़ा भी बड़ा पड़ता है, यहाँ कुछ कम नहीं होता। खेती वगैरह भी तो नहीं होता होगा? कहाँ होता है, बड़ा में इतना मैंने 30 से ऊपर चला जाते हैं। -30 के ऊपर? ये नदी पूरा जम के पूरा हो जाता है, जब उसके ऊपर से चलने का लेग हो जाता है। বুঝতে পারছেন এনাদের লাইফ কতটা কষ্টের। ये सब कहाँ से लेके आए आप लोग? ये सब मनाली से ले जाता हूँ। मनाली से लेके आते हो? मनाली ले अच्छा। जाना पड़ता है, फिर मनाली से। आप लोग के गांव में करंट है? इलेक्ट्रिसिटी आता है? लाइट वगैरह जलता है? इलेक्ट्रिसिटी नहीं आया ना? और पानी तो जम जाता होगा? पानी पूरा जम जाता है, नाली पूरा। সেদিন বিকালে বেশ খানিকক্ষণ সময় কাটিয়েছিলাম আমি নদীর পাড়েই। তারপর ঝুপ করে বিকাল থেকে নেমে গেল সন্ধে, আর অন্ধকার নামতেই দ্বিগুণ পরিমাণে বাড়ল ঠান্ডা। ঘরে নেই কারেন্ট, ঠিক আছে, কি করব, আমার সব জিনিস তো দেখতে হবে। এই জন্য ঠিক এই কারণের জন্যই আমি নিয়ে এসেছিলাম এই হেড টর্চটা। এত কাজে দিচ্ছে না এখন। দেখুন এই 3 রকমের লাইট হয়, দেখুন এই অফ, এই লাল রঙের সুইচ, এই সাদা, এই জোরে, এই অফ। খুব কার্যকরী, মানে যারা ধরুন ট্রেক করেন তাদের ক্ষেত্রে তো এইটা দারুণ কাজের, দারুণ। মানে আমি ইজিলি যে কোনো জিনিস, দেখুন এখন ইজিলি এটা মাথায় পরে নিয়েছি। এটা পুরো স্ট্রেচেবল, আপনি আপনার মাথা অনুযায়ী এটাকে পুরোটা অ্যাডজাস্ট করতে পারবেন। এই যে প্রথমে এই যে স্ট্র্যাপটা রয়েছে এটাকে অ্যাডজাস্ট করতে পারবেন। তার সঙ্গে তো ইউজ করা জানেনি, এখানে জাস্ট একটা সুইচ রয়েছে। ও হ্যাঁ, এটা কিন্তু আবার রিচার্জেবলও, মানে যদি এটার যে ব্যাটারিটা এটা যদি আপনি শেষ হয়ে যায়, আপনি সেটা ইউএসবি চার্জার রয়েছে, সেই চার্জার দিয়ে কিন্তু পোর্ট রয়েছে, সেই পোর্ট দিয়ে আপনি চার্জ দিতে পারেন। আর এইটা যাদের মনে হবে যে আপনাদের খুব দরকারি, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকলো। এমনকি আমি যা গিয়ার্স বা প্রোডাক্ট ইউজ করছি তার সমস্ত লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। ডিক্যাথলনের প্রোডাক্ট ম্যাক্সিমাম, আমি এই ব্যাগ থেকে শুরু করে ব্যাগটা আমি আপনাদের দেখাবো কারেন্টলি, কারণ প্রচুর মানুষ আমাকে প্রশ্ন করেছেন একটা ছবি দেওয়ার পরে, দাদা ব্যাগটা কোথায় পাবো, দাদা ব্যাগটা কোথায় পাবো। তো জানাবো, আপনাদের ব্যাগটা দেখাবো। এই সমস্ত প্রোডাক্টের আমার যে জ্যাকেট বলুন, যে জ্যাকেটটা আমি পরেছিলাম সেই জ্যাকেটটা বলুন, এই যে হেড টর্চ, ব্যাগ, টুপি, সমস্ত ডেসক্রিপশানে কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে গিয়ে কিন্তু আপনারা কিনতে পারেন। রাত তখন প্রায় 9টা, ডাক এলো আমাদের ডিনারের জন্য। ঠান্ডার মধ্যেই জুবুতুবু হয়ে আমরা পৌঁছে গেলাম ডিনার এরিয়াতে। আজকের মেনুতে রয়েছে ভাত, ডাল, আন্ডা কারি, পাঁপড় আর রুটি। গরম গরম খেয়ে চলে গেলাম একটা ছোট্ট ঘুমাতে। উঠে পড়লাম রাত 12টায় মহাজগৎটাকে কাছ থেকে দেখতে। রাত এখন প্রায় 1টা বাজে। আমি মাইনাস প্রায় 3-4 ডিগ্রিতে দাঁড়িয়ে এখন পিছনে গ্যালাক্সির ছবি নেওয়ার চেষ্টা করছি। দূর দূরান্ত অব্দি কেউ কোথাও নেই, কোনো মানুষ নেই। আমি একা দাঁড়িয়ে রয়েছি এখানে ঠান্ডার মধ্যে। সামনে কিছু মেঘ রয়েছে, মেঘটা কেটে গেলে না অনেকটা ক্লিয়ার হবে, অনেকটা। আমি অপেক্ষা করছি। ঠান্ডায় হাতটা পুরো অবশ হয়ে গেছে, কোনো টাচ, কোনো ফিল নেই। আমি কামড়ায় কিছু ফিলই হচ্ছে না, জাস্ট এটাই নেশা, এটাই ভালো লাগা। বাকিটা সবাই ঘুমাচ্ছে, বাট আমি 11টা থেকে 12টা অবধি ঘুমিয়ে 1 ঘন্টা ঘুমিয়ে অ্যালার্ম দিয়ে উঠলাম। আমি এখন প্রায় 7 ঘন্টা হয়ে গেল আমি এই অন্ধকারে নদীর পাড়ে দাঁড়িয়ে আছি। ভয়ও লাগছে, যে ভয়টা এইটাই যে অচেনা অচেনা জায়গা, কোথায় পশু কী রয়েছে জানি না, বাট স্টিল ট্রাই করছি ক্যাপচার করার। আমি এখন দাঁড়িয়েছিলাম, আমি একা ছিলাম। और एक भाई आया इधर। आपका नाम क्या है? शुभम। शुभम कहाँ से? दिल्ली से? दिल्ली से। ও এখানে ছবি তুলতে এসছে। তো ওর কাছে একটা দারুণ অ্যাপ আছে, এই যে আমরা আকাশে তারা দেখছি না, কোনটা কি সেটা ওখানে দারুণ দেখা যাচ্ছে। দেখাই এই দেখুন, এইটা হচ্ছে কন্যা ভার্গ। ওয়াও ম্যান, রিয়েলি গুড, দারুণ। এই আকাশে এখানে তারাগুলো রয়েছে, সেই তারাটা এখন এইটা নির্দেশক আছে, মানে এই তারাগুলো মিলিয়ে এই রাশিটা দেখাচ্ছে আর কি। নানান কৃত্রিম উপগ্রহ, নক্ষত্র, সমস্ত কিছু অ্যাপটা দারুণ সুন্দর করে দেখাচ্ছে। এবার দেখুন কি এসছে, ধনুষ। রাশি দেখালাম তো আপনাদের। এবার দেখুন
এই দিকে কি অভূত সুন্দর অ্যাপটা, টেকনোলজি কি, চাঁদ এবং শনি গ্রহ দুটোই দেখা যাচ্ছে। দাঁড়ান আপনাদের দেখ। ওয়াও, ये मून है ना, ये मून है। ये मून है। এটা দেখুন মুন, চাঁদ আর স্যাটার্ন একবার দেখাইয়ে। এই দেখুন স্যাটার্ন, দেখেছেন, শনি গ্রহ। সেদিন রাতে তারা না দেখার দুঃখ ভুলিয়ে দিল এই গ্রহগুলোই। তবে পরদিন সকালে যখন ঘুমটা ভাঙলো, বাইরে সেই ঠান্ডা কোথায় গায়েব। নদীর স্রোতের আওয়াজ সারা রাত যেমন কানে আসছিল, এখনো ঠিক তেমনই আসছে। তার সঙ্গে উঠেছে এক নতুন দিনের নতুন সূর্য। সব মিলিয়ে সকালের পরিবেশটা বেশ মায়াভরা। দূরে দেখলাম সবুজ চারণভূমিতে বেশ কয়েকটা ইয়াক ঘাস খাচ্ছে। ও বাবা, এদিকে দেখি আবার দুটো ইয়াকে শিঙে শিঙে যুদ্ধ লাগিয়েছে। আবার ঠিক পিছনে নদীতে যেতেই দেখি সেখানে কয়েকটা ইয়াক আবার নদীর এপার থেকে জল পার করে যাচ্ছে ওই দিকে। সুপ্রভাত। জান্সকারের দ্য গড অফ মাউন্টেনের সামনে থেকে একটা নতুন সকালে, একটা নতুন দিনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। গতকাল রাতে ঘুমোতে ঘুমোতে আমার প্রায় বেজে গিয়েছিল 2টো। দুঃখের বিষয়, মনোপসন্দ গ্যালাক্সির ছবি কাল পাইনি। ওই যে ওই দিকটা দেখছেন না, ঠিক ওই দিকটাতে একটা 10-15 নাগাদ ভালো ছবি কিছু পাই, তারপর পুরো জায়গাটা আবার মেঘে ঢেকে যায়। তা ভোরবেলা 4টের সময় আমি আবার অ্যালার্ম দিয়ে উঠি। 4টের সময় ওই গ্যালাক্সিটা এখান থেকে চলে আসে এই দিকে। তো ওই ক্ষেত্রে আর একটা ভালো ছবি হয়ে ওঠেনি। এখন বাজে সকাল, ফোন কোথায়, এখন বাজে সকাল 7:44। আজ একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, সকাল 7:30 নাগাদ ঘুম থেকে উঠেছি। উঠে দেখলাম গতকাল সানসেট হয়েছে ওই দিকে, আজকে সানরাইজ হচ্ছে একেবারে পাহাড়ের এই দিক থেকে। তো সেই জন্য একেবারে প্রথম রোদটা এসে পড়েছে এই পাহাড়ের একদম এই দিকের গাতে। সুন্দর লাগছে। কালকে রাতে অনেক ঠান্ডা ছিল, তবে আজকে সকালে আর অতটা ঠান্ডা নেই, মানে কমফোর্টেবল, সুন্দর প্লেজেন্ট ওয়েদার আর কি। এমন ঠান্ডা হাওয়া দিচ্ছে না। এত সুন্দর আয়োজন ছিল টেন্টের ভিতরে যে কাল রাতে যখনই ঘুমিয়েছি তখনই, মানে যখনই শুয়েছি তখনই ঘুমিয়ে গেছি আর কি। তো আজকে সকালটা সুন্দর। এরকমই একটা সকালের অপেক্ষা করেছিলাম বহু বছর ধরে। আজকে 18 জুন 2025 সকালটা শুরু হলো দ্য গড অফ মাউন্টেনের পাদদেশ থেকে। তো ডিক্যাথলন এই -10 জ্যাকেটটা এতটা মোটা, দেখুন লেখা রয়েছে, দেখুন -10। এটা -10 জ্যাকেট এবং প্রচুর পাউচ চেন রয়েছে, জিনিসপত্র ভিতরে আপনি যদি রাখছেন। এখানে রয়েছে, আচ্ছা এই দিকে একটা চেন রয়েছে, এখানে আমার সানগ্লাসেস রয়েছে, এখানে সানগ্লাস থাকে আমার। আচ্ছা এমনকি এইদিকেও একটা চেন, এইদিকে একটা চেন, এগুলো তো রয়েছেই। তার সঙ্গে পুরোটা হচ্ছে স্নো প্রুফ এবং ওয়াটার প্রুফ। মানে গতকাল ওই সিঙ্কুলা পাশে যে বরফ পড়ছিল, আপনাদের তখনও বলছিলাম যে এটা আছে বলে আমার কোনো আর ভয়ের ব্যাপার নেই যে আমার জ্যাকেট ভিজে যাবে, জামা ভিজে যাবে, কোনো চাপের ব্যাপারই নেই। জল বৃষ্টি পড়লেও চাপ নেই, বরফ পড়লেও চাপ নেই, ঠান্ডা হলেও চাপ নেই। তার সঙ্গে আরেকটা ভালো জিনিস হচ্ছে এই যে টুপিটা, এই পুরো মুখ অবধি পুরোটা ঢেকে গেল। আর এর সঙ্গে আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে এই যে ওয়েজের এই টুপিটা। কাল বিভীষিকাম একটা রাত ছিল, ঠান্ডায়, নদীর পাড়ে কনকনে ঠান্ডায়। বাট আমি ছাড়া বাকি যারা এসছেন তাদের থেকে আমার অভিজ্ঞতা তো আপনি শুনে নিয়েছেন আপনারা এতক্ষণে, আর তাদের থেকে অভিজ্ঞতাটা ফার্স্টে শুনবো নিমাইদার থেকে। প্লিজ, সকালে উঠে কি করলেন আপনি? সকালবেলা ঘুম থেকে 4টের সময় জেগে গেছি। 4টের সময় মানে ঘুম ভেঙে গেছে? ভেঙে গেছে 4-5টার সময় দেখলাম মাথা, কপাল 3 মণ ভার হয়ে আছে। না খুঁজছিলেন কি? তারপরে নিজেই মাথায় খুজলি করলাম অনেকক্ষণ বিছনায় বসে, খুজলি করে মাথাটা হালকা করলাম। আসলে কোথায় এসছি রে ভাই, এরকম ভাই ঠাকুর তুমি কোথায় নিয়ে এসছো? সবারই হচ্ছে মাথা খুজলি করে তারপরে এখন ঠিক আছে, এখন রোদটা বসেই আছি। হ্যাঁ, তারপরে উঠে দাঁত ফাত মাজন দিয়ে একটু মুখ চোখে ওই অবস্থায় জল দিয়েছি। আমি দেখলাম না, চোখে মুখে জল দিয়ে দেখি, ঠান্ডা ছিল। তারপরে ঠান্ডা ছিল জল, মানে এখানে যারা বসে রয়েছে সবারই মাথা পুরো ভার। কালকে ঘুম হয়েছে আপনার? ঘুম হয়েছে ঠান্ডায়?
4টের সময় 4 ঘন্টা হয়েছে, 4 ঘন্টা ঘুম হয়েছে? 4 ঘন্টা ডিপ স্লিপ। 4টের সময় আমি উঠেছি। দিয়ে উঠে কি করলে? আবার ঘুমিয়ে গেলেন? হ্যাঁ। আপনার ঘুমিয়েছে কালকে? ঘুমাইনি। কারোরই কালকে ঘুম হয়নি। আমি শুধু গান করেছি। গান করছিল, ওদের একটু শ্বাসকষ্ট হয়েছে। এই পাশ করছি ও পাশ করছি, কিছুতেই ঘুম আসেনি। এত ঠান্ডা ছিল। হয়েছে, ভেঙে গেছে আবার। আমার একটু সাফোকেটিং টাইপের হচ্ছিল। হ্যাঁ? -7 কালকে যখন -7 যখন খেতে যাই 3 বললো 7-8 হয়ে যাবে রাত। বাবা, আপনি কি এখন ঘুমাবেন ভাবছেন ওদের মধ্যে? না, এই যে রোদটা উঠেছে, হ্যাঁ, আমেজ দিচ্ছে ঠান্ডার মধ্যে, গরম গরম ভাব আছে। খালি গায়ে তেল মাখবো, নিমাইদা তেল এনে। আপনারা কি জানেন, আপনি যখন চা খেতে গেলেন, এখানে 3টে ছেলে খালি গায়ে নদীতে চান করছিল। গেস্ট ঘুরতে এসছে তারা। সিরিয়াসলি, আর কি পাচ্ছি না, ভিডিও আছে আমার কাছে। খালি গায়ে, শুধু ছোট হাফ প্যান্ট পরে নেমে পড়েছে জলে চান করতে। এখানে তো গিজার বলে কিছু অপশন নেই, ইলেকট্রিসিটিও নেই। এখানে জল কিরমভাবে যদি আপনি গরম পেতে চান, কিরমভাবে গরম হচ্ছে দেখবেন। হে দেখুন, এটা হচ্ছে সোলার টিউব। এখান দিয়ে আপনাকে জল ভরতে হবে। দারুণ সিস্টেম কিন্তু। হ্যাঁ, এখান দিয়ে জল ভরে, এটা সোলার সিস্টেম পুরোটা। এদিক দিয়ে জল পড়ছে, গরম জল। নিজের জল নিজেকে এইভাবে গরম করে ইউজ করতে হবে। এখানকার মানুষের লাইফস্টাইল, জীবনযাপন কতটা কঠিন একটু হলেও ধারণা করতে পারছেন? আমাদের শহরের মানুষ কখনোই এই ভাবনাটা ভাবতেও পারি না। সুইচটা অন করে দিলাম বাথরুমে গিয়ে, 5 মিনিট পর অটোমেটিকলি কল দিয়ে গরম জল বেরোচ্ছে। সে কাকু এখন গরম জল তৈরি করতে ব্যস্ত। যদি আপনাকে এরকম বাড়িতে রোজ বলা হয় করতে, খুবই কষ্ট মানুষের এখানে। তাও তো এগুলো মনে হচ্ছে হালিতে এসছে, আগে তো এসব কিছু ছিলও না। কাঠ কয়লা দিয়ে সব গরম হতো মনে হয়। এতদিন লাদাখে নানান জায়গায় ঘুরিয়েছি আপনাদের, আজকে যে দৃশ্যটা দেখছি সেটা অনবদ্য, অতুলনীয়। মানে এইরকম লাদাখ সত্যি আমি আগে দেখিনি। পিছনে বরফ মাউন্টেন, এদিকে বরফের পাহাড়, নীল আকাশ, মাঝখান দিয়ে নদী বয়ে যাচ্ছে আর নদীগুলো পারাপার করছে। দেখুন এই ইয়াকগুলো, যেগুলোকে আপনাদের সকালবেলা দেখিয়েছিলাম ঘাস খাচ্ছিল, তারা এবার ওইদিকে ঘাস খাওয়া হয়ে গেলে নদী পারাপার করে পৌঁছে যাচ্ছে ওইদিকে দেখাও, ওইদিকেও দেখো বেশ কিছু ইয়াক অলরেডি পৌঁছে গিয়েছে। তারা ওখানে ঘাস খাচ্ছে, আবার এরা আসছে নদীর মাঝখানে দাঁড়িয়ে। কি অপূর্ব লাগছে দেখুন, নদীর মাঝখানে দাঁড়িয়ে একের পর এক ইয়াক। আচ্ছা, আমরা তো এখানে ছিলাম একেবারে দ্য গড অফ মাউন্টেনের পাদদেশে, বাট এখানে অনেক প্রতিকূলতা আছে। যেহেতু একেবারে অফবিট, আনটাস্ট, আনএক্সপ্লোর্ড অফবিট লাদাখ, অ্যাডভেঞ্চারে ভরা। তো দেবাশিস দা, আগামী দিনে যে গ্রুপগুলো হবে সেখানে কোথায় রাখবে তুমি ঠিক করলে? বেসিক্যালি গণমনোরঞ্জনে এখানে বাইকার বা আমাদের মতন প্রচণ্ড অ্যাডভেঞ্চার যারা প্রিয়, তারা ছাড়া নর্মালি এখানটাতে কেউ থাকে না, কারণ এখানে প্রতিকূলতা অনেক। এখানে নর্মাল টেন্ট, প্যাঙ্গন বা ওরকম কটেজ বা হাইফাই ফ্যাসিলিটি সমেত কটেজ এখানে নেই। নর্মাল কটেজগুলো তো তুমি নিশ্চয়ই দেখিয়েছো। একদমই তাই। হ্যাঁ, মানে কটেজগুলো নর্মাল, বেসিক ফ্যাসিলিটিসও, গরম জলও সকালবেলা নিজেকে টেনে নিয়ে যেতে হয়। এটাই তো অফবিট লাদাখ। গ্রুপে যখন আসা হয়, আর এটার যা অটিটিউড, বা এখানে কোনো মেডিকেল ফ্যাসিলিটিস নেই, তো আমরা আছি, আমাদের এই গ্রুপটা ছোট গ্রুপ, বা আমরা সেইভাবেই ভেবেছি ব্যাপারটা, তার জন্য আমরা আছি, বা তার জন্য এবার আমরা রেখেছি। কিন্তু নর্মাল গ্রুপ আমরা যখন করি না, তখন কি হয়, অনেক সময় সিনিয়র সিটিজেন চলে আসে বা একটু এজেড লোক চলে আসে। আমরা সারা বছর ধরে, আমি 4-5 বার লাদাখ আসি, বহুদিন লাদাখ থাকি, তো আমাদের নর্মাল হিসাবে আর গ্রুপ করার হিসাবে দুটো সেম নয়। আর নর্মালি দেখা গেছে যে লাদাখ, মানে অফবিট লাদাখ করতে গেলে মানালি থেকে বা কেলং থেকে ডাইরেক্ট ফাদুম যায়। আমাদের সেক্ষেত্রে চিন্তাভাবনা আছে গ্রুপ করার ক্ষেত্রে যে আমরা জিসপায় রাখবো, যাতে অটিটিউডটা অ্যাডজাস্ট করা যায়। আর জিসপার লোকেশান অনেক ভালো, তো কেলং বা মানালির থেকে আমরা জিসপায় থাকবো। আর যেহেতু আমরা বৈরাগড় বা সুরালভাটুরি হয়ে কিল্লার হয়ে আসবো, সেহেতু কেলংয়ের থেকে জিসপাটা বেটার চয়েস। আর মোটমাট তোমার পাদুমে রাখবে, তাই তো? আমরা এটা দেখে বেরিয়ে যাবে পাদুম বেরিয়ে যাবো। এখানে আমরা দুপুরের লাঞ্চ করব, ঠিক আছে? দুপুরের সিংকুলা পাস দেখে এখানে এসে আমরা দুপুরের লাঞ্চ করব। এখানে আমরা পর্যাপ্ত সময় দেবো সবাইকে ঘোরার জন্য, ছবি তোলার জন্য, ভিডিও তোলার জন্য। তারপরে আমরা এখান থেকে ফাদুম বেরিয়ে যাবো, কারণ ওখানে সব কিছু আছে। সত্যিই তাই, মানে এটা এতটাই রিমোট একটা জায়গা না, এখানে মেডিকেল ফেসিলিটিসও কিছু নেই। লাস্ট 3-4 বছরে ট্রেনগুলো তৈরি হয়েছে, আস্তে আস্তে রাস্তা তৈরি হচ্ছে। তো আমার মনে হয় যারা ধরুন লাদাখ গিয়েছেন তারাই মেনলি অফবিট লাদাখ আসবেন। তো সেই এজেড পার্সন বা সকলের জন্যই
এই গ্রুপ ট্রিপে মাথায় অনেক কিছু রাখতে হয়, তো পাদুম ইজ অলওয়েজ এ বেটার অপশন। এই যে কালকে রাত্রিবেলা একজন অসুস্থ হলো, হার্টের সমস্যা ছিল, হ্যাঁ। ওই রাত্রি অন্য গ্রুপের ওই চণ্ডীগড় থেকে মোস্টলি এসেছে, পাঞ্জাবি গ্রুপটা দিল্লি থেকে। তারা কিন্তু আর্লি মর্নিং মানে 4টের সময় এখান থেকে বেরিয়ে গেছে ফর মানালি, কারণ রিস্ক একটা থেকেই যায়, কাজেই গ্রুপ প্যাকেজের রিস্ক নেওয়া যাবে না। তবে এইবার পালা দ্য গড অফ মাউন্টেন আর এত সুন্দর পরিবেশকে বিদায় জানানোর, কারণ আজ আমাদের পৌঁছাতে হবে পুণ্যে হয়ে পাদুম। তাই ট্রেনকে বিদায় জানিয়ে রওনা দিলাম সেই পথেই। আর এই রাস্তা যে ঠিক কতটা সুন্দর তা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা একেবারে অসম্ভব। They count the wins, I count the cost. Each lesson gained from something lost. I bled in places no one knows, and still I bloom where nothing grows. Been through the night with no way out. একেবারে সোজা রাস্তা, যেন আপনাকে পৌঁছে দিতে পারে স্বর্গে। চোখের নিমেষেই পাল্টে যাচ্ছে চারিপাশের পাহাড়ের রং, মাঝে রয়েছে সুন্দর ছোট্ট একটা নীল নদী, মাঝে মাঝে পেরিয়ে যাচ্ছি ছোট ছোট সব পাহাড়ি গ্রাম, রয়েছে সবুজ উপত্যকা। এ যেন রঙের মেলা। এটাই তো লাদাখের সৌন্দর্য। এই গণরঞ্জন থেকে পুণ্যে যাওয়ার পথে কার্গিয়াক ভিলেজে রয়েছে একটা চেকিং মানে চেকপোস্ট আর কি। তো এখানে আপনাকে চেকিংয়ের জন্য দাঁড়াতে হবে। যেমন আমাদের সমস্ত গাড়িগুলো দাঁড়িয়েছে আর কি, কোনো সব বাইকার্সরাও দাঁড়িয়েছে এখানে। তো এখানে চেকিং হচ্ছে। আর পিছন থেকে দেখুন এখন উঁকি মারছে মাউন্ট গণরঞ্জন। আর সামনে এটা দেখুন, এইদিকে দেখুন। আমি আপনাদের একটা জিনিস দেখাই, হ্যাঁ, চারিদিকে পাহাড়ের রূপটা কেমন আলাদা আলাদা। চারিদিকে 4 রকমের পাহাড়। এইদিকে পুরো খয়েরি পাহাড়, উপরে রয়েছে বরফ। এইদিকে দেখুন হালকা গ্রিন রয়েছে, তার সঙ্গে হালকা একটা হলুদ পাহাড়। এইদিকে দেখুন বরফের পাহাড়। এইদিকে দেখুন একেবারে ধূসর পাহাড়, উপরে আবার খয়েরি পাহাড়। চারিদিকে বিভিন্ন রকমের পাহাড়। ওয়াও ম্যান, দুর্দান্ত। যারা বলেন যে লাদাখ কি সুন্দর, এইটাই হচ্ছে লাদাখের সৌন্দর্যতা। এই যে এক্সট্রিম লাদাখের বিভিন্ন জায়গায় আমরা এই পুরো একদম হাইওয়ের মতো মসৃণ রাস্তা পাই, কার দৌলতে? বর্ডার রোড অর্গানাইজেশনের দৌলতে। বিআরও আছে বলেই হিমাচল, কাশ্মীর, লাদাখের বিভিন্ন রিমোট প্রান্তেও এরকম সুন্দর হাইওয়ে সমতলের মতো রাস্তা। আর সবথেকে বড় ধন্যবাদ যাতে জানাতে হয় তারা সেই বিআরও শ্রমিকরা দিন রাত এক করে, ঠান্ডা শরীরকে কষ্ট দিয়ে দিন রাত এক করে রক্ত জল করে পরিশ্রম করে যাচ্ছেন পর্যটক এবং আর্মিদের জন্য, যাতে তারা এই মসৃণ রাস্তাটা ইউজ করতে পারেন, ট্যুরিজম যাতে বাড়ে, সেনাবাহিনী যাতে সুবিধা হয়। সত্যি এনাদের মানে সেনাবাহিনী যতটা স্যালুটের দাবিদার, এনারাও কিন্তু ততটাই একইভাবেই দাবিদার। দেখুন কি পুরো দমে রাস্তা নতুন করে তৈরি হচ্ছে, একদম মসৃণ রাস্তা, কোথাও একটু মানে গর্ত নেই এমন রাস্তা তৈরি হচ্ছে। এবং পুরো দমে নিচে দেখুন পুরো দমে কাজ চলছে। আর আমাদের গাড়ি এই জন্য এখানে দাঁড়িয়ে আছে। খালি হবে রাস্তা, কাজ শেষ হবে, তবে আমরা যেতে পারবো। এভাবেই সুন্দর পথ ধরে চলতে চলতে একসময় পৌঁছালাম পুণ্যে গ্রামে। এই গ্রামে ঢোকার আগেই রয়েছে ডান দিকের একটা রাস্তা। সেই রাস্তাটা ধরেই এখন আমাদের যেতে হবে ফুকটাল মনেস্ট্রি। এতক্ষণ রাস্তা বেশ ভালোই ছিল, তবে এই ফুকটাল মনেস্ট্রির এই 3 কিলোমিটার রাস্তা বড়ই রোমাঞ্চে ভরা। পাথুরে পাহাড়ের গা বেয়ে সরু রাস্তা, তার নিচে দিয়ে বয়ে যাচ্ছে নীলাভ সারাপ রিভার। এই জায়গাটা এতটাই ধূসর এবং এখানকার প্রকৃতির রূপ এমনই, দেখলে মনে হয় যেন পৌঁছে গিয়েছি গ্র্যান্ড ক্যানিয়নে। কিলোমিটার 3 গাড়িতে আসার পর আমরা নেমে গেলাম এই জায়গায়। আমাদের টিমের, আপনারা কি পুরোটা যাবেন না একটু একটু যাবেন? যতটা পারবেন ততটা। আপনি চান করবেন তো? যতটা পারবো মাথায় জল ছিটাবো। ব্যাস, দেখা যাক যতটা পারবো। এখান থেকে হয়তো কিলোমিটার 1 মতন হাঁটা পথ, নদীর ধার বরাবর হাঁটতে হবে। আসলে কষ্ট তো করতে হবে, কিছু করার নেই। লাদাখ এমনই, তারপর আবার অফবিট। এখানে দেখলাম প্রচুর গাড়ি এসছে, তারাও এবার হাঁটতে আস্তে আস্তে শুরু করেছেন আর কি। তবে এখানকার স্ট্রাকচারগুলো দেখুন পাহাড়ের, গ্র্যান্ড ক্যানিয়নের মতন। এখানে আমাদের গাড়ি রইলো, আমরা হাঁটা শুরু করলাম। আমার রাস্তা কি গো, হ্যাঁ
দুটো ট্রেক দুরকম হচ্ছে আর কি। পাঙ্গি ভ্যালিতে পুরো গ্রিনারির মাঝখানে ট্রেক করেছি, এখানে পুরো রুক্ষ প্রকৃতিতে। আরে যাই হোক চলে যাবো, চলুন। ফিট এখনো না, তবে হাঁপাচ্ছি। 16,000 ফুট উচ্চতায় হাঁটাহাঁটি করলে হাঁপাতে তো হবেই। তবে ফিট থাকতে হবে সেইভাবে, কোনো কিছু খাওয়া যাবে না, বিড়ি সিগারেট বা কিছু। আর কাঁচা নুনও কম খেতে হবে, জল বেশি করে খেতে হবে। এখানে কাজ চলছে রাস্তা, জেসিবি টেসিবি দিবে। আগামী 6 মাস পর যাওয়া যাবে। পুরো পাথুরে রাস্তা, আর রাস্তার পাশ দিয়ে বইছে নদী। রাস্তাটা এইরকম অবস্থা, কোনো রাস্তা নেই এখানে যাওয়ার, কোনো রাস্তা নেই। আর পিছনে আমার নদী। আসো আসো আসো। এই দিকটায় দেখুন, একেবারে নদীর লেভেলে পৌঁছে গেছি আমরা। মানে যদি বেশি জল থাকে নদীতে, সেই জল রাস্তাতে উঠে আসতে পারে, এমন অবস্থা। কি সুন্দর! লাদাখ সবার জন্য নয়, স্পেশালি অফবিট লাদাখ, রোমাঞ্চে ভরপুর আর প্রাকৃতিক সৌন্দর্য তো ভাই। এই ভগবান, সৃষ্টিকর্তা ভগবান আল্লাহ, যীশুখ্রিস্ট, বাহেগুরু যেই থাকুন, এই পৃথিবীর বিশ্বের সৃষ্টিকর্তা অনেক ধৈর্য নিয়ে সুন্দর করে বানিয়েছেন এই পৃথিবীকে। সারাপ নদীর একেবারে ধার বরাবর প্রায় কিলোমিটার 1.5 ট্রেক এই ফুকটাল মনেস্ট্রির। তবে কিছু পথ হেঁটে এগোতেই দেখি রাস্তার সামনে বন্ধ, চলছে বড় বড় 2 জেসিবি দিয়ে রাস্তা মেরামতের কাজ। তাই বাধ্য হয়ে আর না এগিয়ে উড়িয়ে দিলাম আমার ফিনিক্সকে। তুলে নিয়ে এলো এই অঞ্চলের সব থেকে পুরানো এবং ঐতিহ্যশালী ফুকটাল গুম্পাকে। আজ থেকে প্রায় 2500 বেশি বছর আগে পাহাড়ের গুহা কেটে তৈরি করা হয়েছে এই মনেস্ট্রিকে। তিব্বতী ভাষায় ফুকতাল বা ফুকতারের অর্থ মুক্তির গুহা বা অবসরের গুহা। এই হচ্ছে জায়গা, নদীর একেবারে পাশে। পিছনের ভ্যালিটা দেখুন। জান্সকার এলে এই সমস্ত জায়গা কখনো মিস করবেন না, যদি একান্ত শরীর খারাপ না থাকে। আসুন, এই লাদাখের সৌন্দর্য উপভোগ করুন। ফুকটাল মনেস্ট্রির ওখানেই বেশ খানিকক্ষণ সময় কাটিয়ে আবারও আমরা রওনা দিলাম পুণ্যকে বিদায় জানিয়ে পাদুমের উদ্দেশ্যে। ওই যে দূরে দেখা যায় ছোট্ট সুন্দর পাহাড়ি গ্রাম পুণ্যে। এরকম এই অঞ্চলে পাহাড়ির গায়ে বেশ অনেকগুলোই ছোট ছোট গ্রাম রয়েছে, একটা থেকে অন্যটার দূরত্ব বেশ অনেকটাই। তবে কখনো ভেবে দেখেছেন একটা গ্রাম থেকে অন্য জায়গায় কিভাবে স্থানীয় মানুষেরা প্রতিদিন যাতায়াত করে? ইনি আমাদের রাস্তার মাঝখানে লিফট নিয়ে আমাদের গাড়িতে ওঠালাম ওনাকে, কারণ সামনে উনি নামবেন কোন গ্রাম। आपका गांव का नाम क्या है? सुरले। सुरले। और आपका नाम? सुरले। हाँ। और आपका नाम? मेक्यूर तोरजे। तो आप लोग ये एक गांव से दूसरे गांव कैसे जाते होंगे? मैं तो पैदल जाता हूँ। पैदल इतना दूर? दूर भी जाता हूँ, सामने भी जाता हूँ। बस नहीं चलता है? बस नहीं चलता है, छोटे छोटे गाड़ी भी चलेगा। वो शेयरिंग कार बंद हो जाता है? बंद हो जाता है विंटर में, तो कोई 3-4 महीना तो पूरा बंद हो जाएगा, पूरा बंद रहेगा। तो इसी टाइम में आप लोग क्या काम करते हो? इसी टाइम में तो खेती का काम करेगा। अच्छा, खेती। यहाँ पे क्या क्या खेती होता है? इधर मटर आएगा, मटर हिमाचल जाते हैं। अच्छा, हाँ, यहाँ से मटर हिमाचल जाते हैं? हिमाचल जाते हैं। अच्छा। এই পাদুমের পথে রয়েছে দেখার মতন অনেক কিছু। তার মধ্যে অন্যতম যেমন ফুকটাল মনেস্ট্রি, তেমনি পথের ধারে দেখলাম রয়েছে এই অঞ্চলের অন্যতম সুন্দর মুনে গুম্পা। দেখলেই বোঝা যায় যে কত বছর পুরানো হতে পারে এই গুম্পা। ব্যাস, গাড়ি দাঁড় করিয়ে সকলে নেমে পড়লাম পাদুম যাওয়ার আগে এই গুম্পা ঘুরি দেখতে। এটা কি রাস্তা? এ তো পুরো পাথর। ওয়াও রে, দারুণ তো। বহু পুরনো, বহু পুরনো। মাথা নিচু করে যেতে হবে আমাকে, অলরেডি ঠোকা খেয়েছি একটা। প্রবেশদ্বারই বলে দিচ্ছে এই গুম্পা কত বছর পুরানো হতে পারে। গুম্পায় প্রবেশ করে দেখি বিভিন্ন দেওয়ালে আঁকা রয়েছে বিভিন্ন কালচক্রের নানান সব ছবি এবং বিভিন্ন পুরনো দিনের চিত্র। বেশ খানিকক্ষণ সময় আমরা কাটিয়েছিলাম মুনে গুম্পায়। তারপর আবার যথারীতি শুরু আমাদের যাত্রা পাদুমের উদ্দেশ্যে। তবে এরপরে বেশ কিছুটা রাস্তা কিন্তু মাঝে খারাপ,
কখনো রাস্তায় দেখলাম কাজ করছে জেসিবি, তো কখনো আবার আমরা পেরোলাম ভয়ঙ্কর বড় বড় সব ওয়াটার ক্রসিং। সব মিলিয়ে রোমাঞ্চকর এই পাদুমের রাস্তা। তো সব বাধা কাটিয়ে বিকালের ঠিক আগেই আমরা এসে পৌঁছালাম চারিপাশে রঙিন সব পাহাড়ের মাঝে সুন্দর সবুজ এক উপত্যকায়, ছোট্ট সুন্দর এক গ্রামে, যে গ্রাম দেখলে আপনার চোখ মন দুটোই জুড়িয়ে যাবে। এই সুন্দর গ্রামটার নাম পাদুম, জান্সকারের সদর শহর। সন্ধে নামতে তখনও বেশ কিছুটা দেরি। তবে এই সুন্দর পাহাড়ি গ্রামটার গল্প আজ নয়, বরং বলবো পরের পর্বে। তবে আজকের এই পর্ব কেমন লাগলো তা কিন্তু অতি অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে এবং চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে যাবেন। তাহলে চলুন দেখা হচ্ছে অফবিট লাদাখের আরেক নতুন পর্বে পাদুম থেকে।